তোমরা অনেকে বলো যে আফ্রিকা কবিতাটা নাকি অনেকটা বড় আর একটু কঠিন, কিন্তু কবিতাটা মোটেও কঠিন নয়। তোমরা যদি আজকের এই আলোচনাটা শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে মনে হবে এই কবিতাটা খুব সহজ। তবে হ্যাঁ, এই কবিতাটি বুঝতে গেলে তোমাকে আফ্রিকার ইতিহাস সংক্ষেপে জেনে নেওয়া দরকার। তুমি যদি আফ্রিকার ইতিহাস না জানো, তাহলে এই কবিতাটা তুমি ভাষা ভাষা বুঝবে, কিন্তু কিছুদিন পরেই দেখবে তুমি ভুলে গেছো। তাই এই ভিডিওটা একটু বড় মনে হলেও ঘাবড়ানোর কিছু নেই। আসলে সহজভাবে বুঝতে গেলে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। তোমরা বই, পেন্সিল, পেন সামনে রাখো আর মন দিয়ে এই আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আমরা প্রথমেই আফ্রিকার ইতিহাস সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিই। আমরা প্রথমেই দেখব যে শুরুতে আফ্রিকা কেমন ছিল। হাজার হাজার বছর আগে আফ্রিকা ছিল মানব সভ্যতার অন্যতম জন্মভূমি। বহু বিজ্ঞানী মনে করেন আধুনিক মানুষের উৎপত্তিও এই মহাদেশ থেকেই। আফ্রিকায় তখন অনেক শক্তিশালী রাজ্য ও সভ্যতা গড়ে উঠেছিল, যেমন অ্যানসিয়েন্ট ইজিপ্ট, কিংডম অফ কুশ, মালি এম্পায়ার, সংঘাই এম্পায়ার। এই রাজ্যগুলো ছিল সমৃদ্ধ ও শক্তিশালী। সোনা, লবণ, হাতির দাঁত এবং অন্যান্য মূল্যবান সম্পদের জন্য আফ্রিকা অনেক আগে থেকেই বিখ্যাত ছিল। এবার জানবো যে বাণিজ্যের মাধ্যমে সারা বিশ্বের কাছে কিভাবে পরিচিতি লাভ করে আফ্রিকা। আফ্রিকার সম্পদের খবর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে মূলত বাণিজ্যের মাধ্যমে। উত্তর আফ্রিকা দিয়ে আরব ব্যবসায়ীরা সাহারা মরুভূমি পার হয়ে সোনা ও লবণের ব্যবসা করত। এই বাণিজ্যকে বলা হয় ট্রান্স সাহারান ট্রেড। এর ফলে আফ্রিকা ধীরে ধীরে বিশ্বের কাছে একটি ধনী ও গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়। ম্যানসা মুসার বিখ্যাত যাত্রা, এই ব্যক্তি সম্পর্কে আমরা একটু জানব। 1400 শতকে ম্যানসা মুসা, যিনি মালি এম্পায়ারের সম্রাট ছিলেন, তিনি মক্কায় হজ করতে যান। এই যাত্রার সময় তিনি এত বেশি সোনা দান করেছিলেন যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মানুষ প্রথমবার বুঝতে পারে আফ্রিকা কতটা ধনী একটি মহাদেশ। অর্থাৎ তিনি এই যে হজ করতে গিয়ে যত দান ধ্যান করলেন, তাতে সবাই বুঝতে পারলো যে আফ্রিকা অনেকটা ধনী মহাদেশ। এই ম্যানসা মুসা আফ্রিকার মানুষ ছিলেন। এরপর আমরা জানবো ইউরোপীয়দের আগমন আর দাস বাণিজ্য ব্যবস্থা সম্পর্কে। 1500 শতকে ইউরোপীয় নাবিকরা আফ্রিকার উপকূলে আসতে শুরু করে। বিশেষ করে পর্তুগালের নাবিকরা আফ্রিকার সাথে সমুদ্রপথে নিয়মিত যোগাযোগ শুরু করে। এরপর ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশও আফ্রিকায় আসে এবং শুরু হয় ভয়াবহ ট্রান্সলান্টিক স্লেভ ট্রেড। এই সময় লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে ধরে নিয়ে আফ্রিকা ও ইউরোপের উপনিবেশে দাস হিসেবে বিক্রি করা হয়। অনেক মানুষকে জোর করে জাহাজে তুলে নিয়ে যাওয়া হতো এবং অত্যন্ত অমানবিক অবস্থায় কাজ করতে বাধ্য করা হতো। অর্থাৎ এদের দাস করে রাখা হতো, কৃতদাস করে রাখা হতো। এরপর আমরা জানবো যে আফ্রিকা দখলের একটা বড় প্রতিযোগিতা সম্পর্কে। 19 শতকের শেষ দিকে ইউরোপের শক্তিশালী দেশগুলো আফ্রিকার জমি, খনিজ সম্পদ এবং শ্রম শক্তি দখলের জন্য প্রতিযোগিতা শুরু করে। বিশেষ করে 1880 সালের পর এই প্রতিযোগিতা দ্রুত বেড়ে যায়। ইতিহাসে এই ঘটনাকে বলা হয় স্ক্র্যাম্বেল ফর আফ্রিকা। বার্লিন সম্মেলন সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। 1884-85 সালে জার্মানির বার্লিন শহরে একটি গুরুত্বপূর্ণ সভা হয়, যাকে বলা হয় বার্লিন কনফারেন্স। এই সভায় ইউরোপের দেশগুলো আফ্রিকার মানুষকে না জিজ্ঞেস করেই নিজেদের মধ্যে আফ্রিকার অঞ্চল ভাগ করে নেয়। অর্থাৎ আফ্রিকার মানুষদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে নিজেদের মধ্যেই তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ভাগ করে নেয় এই বার্লিন সম্মেলনে। এবার আমরা দেখব যে কোন কোন দেশ আফ্রিকা দখল করেছিল। প্রথমেই দেখি ইউনাইটেড কিংডম। মিশর, সুদান, কেনিয়া, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো অনেক অঞ্চল এরা দখল করেছিল। ফ্রান্স, আলজেরিয়া, মরক্কো, টিউনিশিয়া এবং পশ্চিম আফ্রিকার বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল।
বেলজিয়াম, কঙ্গো অঞ্চলে অত্যন্ত কঠোর শাসন চালানো হয়েছিল, বিশেষ করে কঙ্গো ফ্রি স্টেটে। জার্মানি, নামিবিয়া, তানজানিয়া এবং ক্যামেরুন এদের উপনিবেশ ছিল। পর্তুগাল, অ্যাঙ্গোলা ও মোজাম্বিক দীর্ঘদিন এই পর্তুগালের শাসনের অধীনে ছিল। এবার আমরা জানি যে কিভাবে আফ্রিকা দখল করা হয়। ইউরোপীয় শক্তিগুলো বিভিন্ন উপায়ে আফ্রিকা দখল করেছিল, সামরিক শক্তি ব্যবহার করে, স্থানীয় শাসকদের সাথে চুক্তি করে, ব্যবসার অজুহাতে সৈন্য পাঠিয়ে, খনিজ সম্পদ ও জমির লোভে। এই প্রতিযোগিতার ফলে 1914 সালের মধ্যে আফ্রিকার প্রায় 90% অঞ্চল ইউরোপীয় উপনিবেশে পরিণত হয়, অর্থাৎ ইউরোপের দেশগুলো আফ্রিকার প্রায় 90% অঞ্চল দখল করে নেয়। এর ফলে আফ্রিকার মানুষ দাসত্ব, শোষণ এবং সম্পদ লুটের শিকার হয়। ইউরোপের দেশগুলো আফ্রিকার মানুষদের দাস করে রাখে, তাদের ওপর শোষণ চালায়, সম্পদ লুটপাট করে। পরবর্তীতে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে 20 শতকে আফ্রিকার দেশগুলো ধীরে ধীরে স্বাধীনতা অর্জন করে। এই হলো আফ্রিকার একটি সংক্ষিপ্ত ইতিহাস, যেখানে আমরা দেখলাম যে কিভাবে ইউরোপের দেশগুলো আফ্রিকাকে দখল করেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাতেও আমরা দেখব কিভাবে ইউরোপের শক্তিগুলো, ইউরোপের দেশগুলো আফ্রিকার ওপরে আঘাত হানছে। আফ্রিকা কবিতার রচনাকাল 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি আফ্রিকা কবিতাটি লেখেন। রচনাস্থান শান্তিনিকেতন, তিনি শান্তিনিকেতনে এই কবিতাটি লেখেন। প্রথম প্রকাশ রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটি পরবর্তীতে পত্রপুট কাব্যের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হিসেবে স্থান পায়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা নামক কাব্য সংকলন গ্রন্থে এই কবিতাটি স্থান পেয়েছে। এবার আমরা আফ্রিকা কবিতা রচনার প্রেক্ষাপটটি জেনে নিই, অর্থাৎ আফ্রিকা কবিতাটি কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল। ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে অত্যাচার ও শোষণ চালিয়ে আসছিল। অর্থাৎ ইউরোপের দেশগুলো আফ্রিকার বিভিন্ন অঞ্চল দখল করছিল, অর্থাৎ উপনিবেশ স্থাপন করছিল। 1935 সালে ইতালির শাসক মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া, বর্তমান নাম ইথিওপিয়া, আক্রমণ করেন। এই ঘটনার ফলে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কলম তীব্র প্রতিবাদে মুখর হয়ে ওঠে। মুসোলিনির আবিসিনিয়া দখলের এই আগ্রাসন কবির মনে গভীর দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করে। আফ্রিকার মানুষের প্রতি সহানুভূতি এবং সাম্রাজ্যবাদের প্রতি প্রবল বিরাগ থেকেই তিনি আফ্রিকা কবিতাটি রচনা করেন। অর্থাৎ মুসোলিনির আবিসিনিয়া দখলকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তারপরেই তিনি এই আফ্রিকা কবিতাটি রচনা করেন। প্রসঙ্গত একটি কথা বলা দরকার, কবি অমিয় চক্রবর্তী 1936 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখে ইউরোপের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আফ্রিকাকে নিয়ে কিছু লেখার জন্য বলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানান, আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব ইটার্নাল নিয়ে আপনি যদি একটি কবিতা লেখেন। অর্থাৎ অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে আফ্রিকাকে নিয়ে একটি কবিতা লেখার অনুরোধ জানিয়েছিলেন। আমরা কবিতার মূল আলোচনায় চলে যাই। কবিতার নাম আফ্রিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকাকে এই কবিতায় মানবী রূপে কল্পনা করা হয়েছে। মায়ের মতন করে আফ্রিকাকে দেখানো হয়েছে। কবিতায় কবি তুমি বলে যাকে বারবার সম্বোধন করছেন তিনি হলেন
আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত মানে উন্মত্ত, পাগলের মতন। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন, এখানে ঈশ্বরের কথা বলা হচ্ছে। ঈশ্বর সেই আদিমকাল থেকেই নতুন নতুন সৃষ্টি করছিলেন, কিন্তু তার সৃষ্টি নিজের মনের মতো না হওয়ায় তিনি বারবার ভাঙছিলেন, আবার নতুনভাবে গড়ছিলেন। অর্থাৎ এই ভাঙা গড়ার মধ্য দিয়েই ঈশ্বরের সৃষ্টিকর্ম চলতে লাগলো আদিম যুগ থেকে। যখনই এই সৃষ্টিকর্ম তার মনের মতন হচ্ছিল না, তিনি নিজের প্রতি একটু অখুশি হয়ে আবার নতুন করে সেই কাজ শুরু করছিলেন। এখানে পৃথিবী সৃষ্টির কথাই বলা হয়েছে। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ তিনি আর ধৈর্য ধরতে পারছেন না, নতুন কিছু সৃষ্টি করছেন কিন্তু তার মন মতো না হওয়ায় আবার তিনি সেটাকে ভাঙছেন। এইভাবে তিনি অধৈর্য হয়ে যাচ্ছেন, অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে আর বারবার মাথা নাড়ছেন, না এটা ঠিক হলো না। এখানে ৫ সঞ্চালন তত্ত্বের কথা বলা হয়েছে, তোমরা ভূগোলে পড়ে থাকবে। ওয়েগনারের মতে ৫ সঞ্চালন তত্ত্বের ফলে আলাদা আলাদা মহাদেশের সৃষ্টি হয়েছিল। আগে সবকটি মহাদেশ নিয়ে একটিমাত্র মহাদেশ ছিল, কিন্তু ভূ অভ্যন্তরে পাতগুলি নড়াচড়ার ফলে বিভিন্ন মহাদেশ তৈরি হয়েছে, বিভিন্ন মহাদেশের উৎপত্তি হয়েছে। তেমনভাবে আফ্রিকান পাতেরও সৃষ্টি হয়, যার ফলে আফ্রিকা মহাদেশ তৈরি হয়। এই যে ঈশ্বর কিভাবে তৈরি করলেন আফ্রিকা মহাদেশ ও এই বিশ্বজগৎ, সেই কথাই এখানে বলা হচ্ছে। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। রুদ্র মানে ভয়ঙ্কর, আর বাহু মানে হাত। প্রাচী মানে পূর্ব দিক, ধরিত্রী মানে তোমরা জানো পৃথিবী। অর্থাৎ উত্তাল সমুদ্রের বাহু পৃথিবীর পূর্ব দিকের দেশগুলো থেকে আফ্রিকাকে যেন ছিনিয়ে নিল, অর্থাৎ আফ্রিকাকে বিচ্ছিন্ন করে দিল অন্যান্য দেশ থেকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে। বনস্পতি মানে বড় বড় গাছ বা বৃক্ষ। এখানে বলছেন যে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ আফ্রিকা মহাদেশ বড় বড় গাছপালা বন জঙ্গলে ঘেরা। এই মহাদেশ যেহেতু নিরক্ষীয় অঞ্চলে রয়েছে, তাই চিরহরিৎ বৃক্ষের একটা ঘন বন এখানে রয়েছে। বনস্পতির নিবিড় পাহারায় কেন বলা হচ্ছে? অর্থাৎ গাছপালা দিয়ে এমনভাবে ঢাকা যে সেই বন জঙ্গল ভেদ করা যেন দুর্ভেদ্য, সহজে সেই ঘন জঙ্গল যেন ভেদ করা যায় না, বাইরে থেকে কেউ যেন সেখানে সহজে প্রবেশ করতে পারে না, সেইভাবে ঈশ্বর বনস্পতি দিয়ে বনস্পতির পাহারায় সেই মহাদেশকে যেন ঘিরে রেখেছেন। কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলোর অন্তপুরে মানে, কৃপণ মানে আমরা জানি যে কিপ্টে, তাই তো? তাহলে কৃপণ আলোর অন্তপুরে, অন্তপুরে মানে ভেতরে, ভেতরে যেন আলো পৌঁছাচ্ছেই না, এতটা ঘন জঙ্গল যে ভেতরে আলো সেইভাবে পৌঁছাতেই পারছে না, তাই বলা হচ্ছে যে কৃপণ আলোর অন্তপুরে। সেই কৃপণ আলোর অন্তপুরে বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকাকে রাখা হয়েছে। ঈশ্বর সেইভাবেই সৃষ্টি করেছেন। এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে ঈশ্বর আফ্রিকাকে সৃষ্টি করলেন, সেই কথাই বলা আছে। তিনি বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকাকে রেখে দিয়েছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। নিভৃত মানে নির্জন, আর অবকাশ মানে অবসরে। দুর্গম মানে যেখানে সহজে যাওয়া যায় না,
দুর্বোধ মানে যা বোঝা যায় না, অর্থাৎ সেই ঘন অরণ্যের মধ্যে আফ্রিকা, তুমি বলতে এখানে আফ্রিকাকে বলা হয়েছে, সে ঘন অরণ্যের নির্জন পরিবেশের মধ্যে আফ্রিকা সেই দুর্গমের রহস্য, জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে চিনে নিচ্ছিল আফ্রিকা। অর্থাৎ আফ্রিকা এই সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হচ্ছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু অর্থাৎ প্রকৃতি আফ্রিকাকে ঘিরে রেখেছে। আদিম আফ্রিকার নিজস্ব সংস্কৃতি বা নিজস্ব যে কালচার, সেটা তখনও গড়ে ওঠেনি, তাই বলা হচ্ছে চেতনাতীত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। যা কিছু অজানা সেই সমস্ত কিছুই আফ্রিকা আস্তে আস্তে বুঝে নিতে চাইছিল, বুঝতে চেষ্টা করছিল। নিজেকে আত্মপ্রতিষ্ঠা করতে আফ্রিকা সমস্ত কিছু জানছিল, বুঝছিল, লড়াই করছিল। প্রকৃতির এই মায়াবী রহস্য আফ্রিকার আত্মপ্রতিষ্ঠার জন্য বা জীবনধারাকে গড়ে তোলার জন্য মন্ত্র জুগিয়েছিল। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। বিদ্রূপ মানে ব্যঙ্গ করা, আর বিরূপ মানে উল্টো দিক বা প্রতিকূল। শঙ্কা মানে ভয়। এখানে আফ্রিকা নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য, মেলে ধরার জন্য সমস্ত ভয়কে জয় করতে চাইছিল। সে নিজের মনে সাহস জাগাচ্ছিল। তাই তো ভীষণ যা কিছু কঠিন তাকে বিদ্রূপ করেছে, ব্যঙ্গ করেছে আফ্রিকা। যা কিছু ভয়ের সমস্ত কিছুকে হার মানাতে চেয়েছে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। উগ্র মানে প্রচণ্ড, বিভীষিকা মানে ভয়ঙ্কর একটা কিছু। দুন্দুভি নিনাদ হলো দামামা জাতীয় এক ধরনের বাদ্যযন্ত্র, যা যুদ্ধের সময় বাজানো হয়। তাহলে নিজেকে প্রচণ্ডভাবে ভয়ঙ্কর করে তুলে সে যুদ্ধের বাজনার মতন একটা পরিবেশ তৈরি করে সে সমস্ত ভয়কে, সমস্ত বাধাকে সে অতিক্রম করতে চাইছিল, নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য, নিজেকে সারা বিশ্বের সামনে তুলে ধরবার আকাঙ্ক্ষায়। এই প্রথম স্তবকে আমরা দেখতে পেলাম যে আফ্রিকার যে জন্মক্ষণ বা জন্ম তার কিভাবে হলো, কোন পরিবেশে হলো, তার চারপাশটা কেমন, সে কিভাবে নিজেকে সবার সামনে মেলে ধরতে চাইছে, এই বিষয়গুলো আমরা প্রথম স্তবকে জানলাম। পরের স্তবকে আমরা চলে যাই। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এখানে ছায়াবৃতা কাকে বলা হচ্ছে? আফ্রিকাকে বলা হচ্ছে। কেন বলছেন ছায়াবৃতা? তার কারণ আফ্রিকার অধিকাংশ অংশই অরণ্যে ঢাকা, অন্ধকার অরণ্যে ঢাকা, তাই তাকে বলা হচ্ছে ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে, সেই অন্ধকারাচ্ছন্ন ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। আসলে আফ্রিকা বাইরের অন্যান্য দেশের কাছে অপরিচিত ছিল। আফ্রিকা সকলের আড়ালে ছিল, উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা মানে গ্রাহ্য না করা, অর্থাৎ তুচ্ছভাবে দেখা। আর আবিল মানে যেটা স্বচ্ছ নয়, একটু ঘোলাটে, হ্যাঁ, অর্থাৎ পাকের মতো, কাদার মতন, একটু ঘোলাটে, অস্বচ্ছ, সেই দৃষ্টিতে আফ্রিকাকে দেখা হয়েছিল। অর্থাৎ আফ্রিকাকে একটু উপেক্ষা করা হতো, কেউ কখনো যেন দামই দিত না আফ্রিকাকে, ঠিক আছে? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। তারপর লোহার হাতকড়ি নিয়ে এলো কারা? এলো সেই সাম্রাজ্যবাদী শক্তি, ইউরোপিয়ানরা, যারা আফ্রিকাকে গ্রাস করতে এসেছিল, আফ্রিকাকে দখল করতে এসেছিল।
এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, হাতকড়ি বলতে যে শিকল দিয়ে হাত বাঁধা হয় সেই হাতকড়ি নিয়ে এলো, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। তোমার বলতে কার কথা বলা হচ্ছে? আফ্রিকাকে বলা হচ্ছে যে আফ্রিকা, তোমার সেই বন জঙ্গলে যে নেকড়ে ঘুরে বেড়ায়, সেই নেকড়ের যে নখ তার থেকেও ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নখ যেন আরও ধারালো, অর্থাৎ তারা ভয়ঙ্কর রূপে আফ্রিকার ওপর আঘাত আনলো, আফ্রিকাকে দখল করতে আসলো। এলো মানুষ ধরার দল, ওরা ছিল মানুষ ধরার দল, সেই সাম্রাজ্যবাদী শক্তিরা। এখানে দাস ব্যবস্থার কথা বলা হচ্ছে, অর্থাৎ মানুষকে কৃতদাসে পরিণত করেছিল ওরা, সেই সাম্রাজ্যবাদী শক্তিরা। আফ্রিকার মানুষদের ধরে ধরে তাদের দাস বানালো, কৃতদাসে পরিণত করলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, যে অরণ্যের মধ্যে সূর্য পৌঁছাতে পারে না সেটা তো অন্ধকার। আফ্রিকার অরণ্যে আমরা দেখেছি সেখানে ঘোর অন্ধকার থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সেই অন্ধকারের থেকেও সাম্রাজ্যবাদী শক্তিদের যে গর্ব অহংকার, তাতে তারা আরও বেশি অন্ধ। সেই সব দেশ তাদের অহংকারে যেন আরও অন্ধ হয়ে গেছে, তাদের এতই অহংকার। সভ্যের বর্বর লোভ, ইউরোপের দেশগুলোকে তথাকথিত সভ্য বলা হয়, সেই সভ্যের যেন বর্বর লোভ রয়েছে, অর্থাৎ অমানসিক লোভ, তাদের প্রচণ্ড লোভ। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলো এত নির্লজ্জ, এত অমানবিক, তাদের সেই রূপটা আফ্রিকার সামনে তারা যেন উলঙ্গ করে মেলে ধরল, অর্থাৎ তাদের নির্লজ্জতা, অমানবিকতার রূপ প্রকাশ পেল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আফ্রিকার সেই চিৎকার, ক্রন্দন অর্থাৎ কান্নার সেই অশ্রুতে, চোখের জলে, আফ্রিকার রক্তে যেন ধুলো কাদায় পরিণত হলো, অর্থাৎ আফ্রিকার কষ্টের কথা বলা হচ্ছে এখানে। যখনই সাম্রাজ্যবাদী শক্তিরা আক্রমণ করলো আফ্রিকার উপরে, আফ্রিকা অসহায়ের মতন কান্নাকাটি শুরু করলো। তার এই কান্নাকাটি যেন ভাষাহীন, আফ্রিকা ভাষা হারিয়ে ফেলল। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সেই দস্যু, সেই সাম্রাজ্যবাদী শক্তি যাকে কবি বলছেন দস্যুর মতন, তাদের পায়ের তলায় যে কাঁটাওয়ালা জুতো, সেই জুতো দিয়ে আফ্রিকাকে মারিয়ে গেল। আফ্রিকার চোখের জলে সেই কাদার পিণ্ড, তাকে মারিয়ে গেল সাম্রাজ্যবাদী শক্তি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সাম্রাজ্যবাদী শক্তিধরদের দ্বারা অপমানিত যে ইতিহাস রচনা হলো, চিরকাল সেই অপমানের ইতিহাস রয়ে গেল আফ্রিকার বুকে। অর্থাৎ এই স্তবকে আমরা কি দেখতে পেলাম? কিভাবে সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলো আফ্রিকার উপরে আঘাত হানল, আফ্রিকাকে দখল করতে গেল, আফ্রিকানদের কৃতদাসে পরিণত করল, সেই বিষয়টাই আমরা এই স্তবকে দেখলাম। পরবর্তী যে স্তবক রয়েছে সেখানে আমরা দেখব ইউরোপের জীবনযাত্রার ছবি। এখানে যখন, অর্থাৎ আফ্রিকায় যখন এইভাবে অত্যাচার চালানো হচ্ছে, সেই সময় ইউরোপের দেশগুলোতে কেমন তাদের জীবনযাত্রা চলছিল সে কথা এবার আমরা জানব পরবর্তী স্তবকে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সমুদ্র তীরের সেই ইউরোপের দেশগুলোতে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ তাদের বলতে এখানে ইউরোপের দেশগুলোর কথা বলা হচ্ছে, তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে ঘণ্টা বাজছিল। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, ঈশ্বরের নামে সেখানে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল। শিশুরা খেলছিল মায়ের কোলে, সেখানকার শিশুরা মায়ের কোলে খেলছিল, অর্থাৎ একটা শান্ত সাবলীল স্বাভাবিক জীবন চলছিল। এখানে একটা বৈপরীত্য চিত্র দেখা যাচ্ছে।
কেমন বিপরীতধর্মী চিত্র? আফ্রিকাকে তারা লুণ্ঠন করছে, আফ্রিকায় গিয়ে তারা উপনিবেশ স্থাপন করছে, আফ্রিকাকে দখল করছে। অপরদিকে ইউরোপের দেশগুলোতে তাদের নিজের পাড়ায়, নিজের এলাকায় শান্ত স্বাভাবিক জীবনযাত্রা চলছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সেখানে কবি তার গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে সুন্দরের আরাধনা করছিলেন। অর্থাৎ একটা স্বাভাবিক জীবনযাত্রার চিত্র ইউরোপের দেশগুলোতে চলছিল। আমরা শেষ স্তবকে চলে যাই। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাস মানে ঝোড়ো বাতাস। অর্থাৎ আজ যখন সভ্যতার অবক্ষয় ঘটছে, সভ্যতার সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেই সময় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সেই সাম্রাজ্যবাদী শক্তিরা যখন তাদের গুপ্ত গহ্বর থেকে, ভেতর থেকে যখন বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি অর্থাৎ সেই সাম্রাজ্যবাদী শক্তিদের একটাই ধ্বনি, সব কিছু লুটপাট করা, সমস্ত সম্পদ লুট করা, দুর্বলের ওপরে সবলের এই যে অত্যাচার, সেই ধ্বনি সর্বত্র ছেয়ে গেল। এসো যুগান্তের কবি। এবার কবি যুগান্তের কবিকে আহ্বান জানাচ্ছেন। যুগান্তের কবি বলতে নবজাগরণের কবি, অর্থাৎ যিনি নতুন পথ দেখান, যিনি নতুন কিছুর সূচনা করতে পারেন, সেই যুগান্তের কবিকে কবি ডাকছেন। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। এই যে সন্ধ্যা, সভ্যতার সূর্য যে অস্ত যাচ্ছে, সেই আসন্ন সন্ধ্যার শেষ রশ্মির কাছে এসে ওই মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলছেন যুগান্তের কবিকে। মানহারা মানবী কাকে বলা হচ্ছে? আফ্রিকাকে বলা হচ্ছে, যার মান, সম্মান, সম্পদ সমস্ত কিছু লুট করেছে এই সাম্রাজ্যবাদী শক্তিধররা। সেই মানহারা মানবীর দ্বারে, সেই আফ্রিকার দরজায় এসে যুগান্তের কবিকে দাঁড়াতে বলছেন যে তুমি এসে আফ্রিকার দরজায় এসে দাঁড়াও, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। যে হিংস্র প্রলাপের মাঝে, এই যে চারপাশে আফ্রিকার সমস্ত কিছু সম্পদ যে লুণ্ঠন করে নিচ্ছে, এত কিছুর মধ্যেও যুগান্তের কবিকে কবি আহ্বান জানাচ্ছেন যে ওই আফ্রিকার দ্বার প্রান্তে এসে তুমি বলো যে ক্ষমা করো, যে এত কিছু ঘটে গেল তোমাকে নিয়ে, তুমি ক্ষমা করো সবাইকে। এই লুণ্ঠন, এই আগ্রাসনের মধ্যেও এটাই হোক শেষ পুণ্যবাণী। অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ক্ষমাই পরম ধর্ম হয়ে উঠুক। আফ্রিকার কাছে এই ক্ষমার বার্তায় যুগান্তের কবির মধ্য দিয়ে কবি জানাতে চাইছেন। আমরা দেখলাম যে হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না, ক্ষমার মধ্য দিয়েই সমস্ত প্রতিকূলতাকে জয় করা যায়। তাই তো যুগান্তের কবি আফ্রিকার কাছে গিয়ে বলেছেন ক্ষমা করো। আশা করি কবিতাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও।